স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যবসায়িক অবস্থা, অবকাঠামো সহ নানা বিষয়ের উপর নির্ভর করে লাভ ক্ষতি, আন্তর্জাতিক চুক্তি প্রভাব ফেলে বাণিজ্যের উপর। এসব নিয়ে আজকের আলোচনা। বাণিজ্যের হাল কথা বলতে স্টুডিওতে আছেন এফবিসি এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, আছেন এফবিসি এর সাবেক সভাপতি এ কে আজাদ এবং এফবিসি এর বর্তমান সভাপতি আব্দুল মতলুব আহমদও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন। স্বাগত আপনাদের। যারা আব্দুল আউয়াল মিন্টু, আপনার অনেকগুলি পরিচয়ের মধ্যে এবং এ কে আজাদ আপনার অনেকগুলি পরিচয়ের মধ্যে আমরা এফবিসি এর সাবেক সভাপতি, ব্যবসায়ী নেতা হিসেবে সেই পরিচয়টাই সামনে নিয়ে আসলাম। আমি সেই জন্যই মিন্টু ভাই জানতে চাইবো যে এই সময় আমাদের দেশের বাণিজ্যিক পরিস্থিতি আসলে কেমন, কতটা ভালো বা মন্দ অবস্থায় আছি আমরা, কি কি সূচক দেখে আসলে আপনি বুঝতে পারেন যে ব্যবসা ভালো যাচ্ছে কি খারাপ যাচ্ছে, ব্যবসায়িক পরিস্থিতি? আপনি যদি বাহ্যিক দিক থেকে দেখেন তাহলে তো, যদি জিডিপি গ্রোথ দেখেন তাহলে বলতে হবে বাংলাদেশের জিডিপি গ্রোথ আমাদের রিজিয়ন বলেন বা বিশ্ব বলেন সে অনুপাতে ভালো। কিন্তু একটা জিনিস অত্যন্ত জরুরি যে এই জিডিপি গ্রোথ কোত্থেকে আসতেছে। যেমন ম্যাক্রো ইকোনমিক্সের বা সামষ্টিক অর্থনীতির কতগুলা সূচক, যেমন যদি আমি আজকে যদি জিডিপি গ্রোথ ধরি তাহলে এটা ঠিক আছে, তার সাথে আপনার ধরতে হবে এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থান কেমন হচ্ছে। আমি 1982 সনে বাংলাদেশে আসার পরে আমার ধারণা যে এত বায়োডাটা চাকরির আর কখনো পাইনি। তার মানে আমি বুঝি আমার অফিসে বসে যে শিক্ষিত ছেলেবেলে যারা লেখাপড়া করে বের হচ্ছে তাদের চাকরির একটা প্রচণ্ড অভাব। তার মানে আমাদের অর্থনীতি জিডিপি গ্রোথ যাই হোক, সে অর্থনীতি কিন্তু এই মুহূর্তে কর্মসংস্থান তেমন সৃষ্টি করছে না। আপনি যদি ইনফ্লেশন ধরেন, মূল্যস্ফীতি, তাহলে আমি বলি 6.5% টলারেবল। তবে বিভিন্ন সূচক যদি আমি দেখি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সহসায় কিন্তু আমাদের মূল্যস্ফীতি বাড়তে থাকবে। ওকে, মূল্যস্ফীতি বাড়া যেসব কারুকার্য বা যেগুলি বোঝা যায় তাতে বোঝা যায় মূল্যস্ফীতি বাড়বে। মূল্যস্ফীতি যখনই বাড়বে এটা জিডিপি গ্রোথকে এফেক্ট করবে। তারপরে আপনি আসেন মেন হলো ইনভেস্টমেন্ট, যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দেশের উন্নয়ন স্থিতিশীল থাকে এবং উত্তর উত্তর বৃদ্ধি করে। সেই ইনভেস্টমেন্ট অন্তত জানি না আমার বন্ধুবর কি বলে, আমার চোখে কিন্তু বাংলাদেশের ইনভেস্টমেন্ট অবস্থা এখন আমি মনে করি প্রচণ্ড খারাপ। এটা একটা কারণ, সেটা হলো দেখুন, রাজনীতি এবং দেশের অর্থনীতি এই দুটো কিন্তু পরস্পর একে অপরের সম্পূরক। একটা দেশ আপনি দেখাতে পারেন না যেখানে রাজনীতি খুব ভালো অথচ অর্থনীতি খুবই খারাপ, অথবা অর্থনীতি খুবই খারাপ রাজনীতি খুব ভালো। অতএব একটা দেশের রাজনীতি যদি ভালো না হয়, রাজনীতি যদি স্থিতিশীল না হয়, সেখানে এটা ভাবার কোনো কারণ নাই যে আমাদের ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে অথবা দ্রুত গতিতে চলবে। এই মুহূর্তে হয়তো আপনি যা দেখছেন সেটাকে আমি ডিসপিউট করতেছি না, কিন্তু যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, রাজনৈতিক স্থিতিশীলতার সাথে আপনার অনেকগুলো জিনিস জড়িত, মানুষের সেফটি এবং সিকিউরিটি। মাঝে একটা লোক যদি মনে করে আমি বাইরে গেলে ফেরত আসবো কিনা, একটা লোক যদি মনে করে যে কেউ আসি আমার দরজা থেকে আমার ছেলেটাকে নিয়ে যাবে, তাহলে যেই দেশে অনিশ্চয়তার ভিতরে মানুষ বসবাস করে, মানুষের সিকিউরিটি নেয়, সেখানে কখনো মানুষের যে এন্টারপ্রেনারশিপ, মানুষের যে কর্মদক্ষতা, সেটা কখনো পুরোপুরি এক্সপ্লয়েট করতে পারে না। অতএব এক কথায় আপনার উত্তর হলো, এখন আপনি যাই দেখছেন খুব একটা ডিসপিউট করা যাবে না নাম্বার দেখে, কিন্তু আমি মনে করি অর্থনীতির ভিত্তি শক্ত করার জন্য উত্তরোত্তর প্রবৃদ্ধির জন্য যেটা দরকার সেটা দিন দিনই ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ওকে, জনাব এ কে আজাদ, একই প্রশ্ন আপনার কাছে, যে এর সাথে যদি খালি একটু যুক্ত করতে থাকি যে বাংলাদেশের উন্নয়নে যে গ্রাফ দেখা যাচ্ছে সরকার থেকে দাবি করা হচ্ছে বা আমরাও আসলে পরিসংখ্যানে দেখছি যে সেই গ্রাফ ঊর্ধ্বমুখী সবগুলি জায়গাতেই, কিন্তু মিন্টু ভাই যেটি বলছেন যে এটি আসলে এই মুহূর্তের পরিস্থিতি দেখে এইটা উপসংহারে আসা আসলে ঠিক হবে না। আপনি দেখুন, মিন্টু ভাই তো অত্যন্ত একজন জ্ঞানী মানুষ, উনি প্র্যাকটিক্যাল মানুষ, উনি যা বলেছেন আমি তার সাথে দ্বিমত করব না, তবে আমি কিছু সংযোজন করতে চাই। সেটা হচ্ছে কি, দেখুন, গ্রোথ হচ্ছে, তবে সরকারের টার্গেট অনুযায়ী হচ্ছে না। আমরা যে প্রতি বছর যে সরকার টার্গেট দিচ্ছে বা আমরা যেটা আশা করছি সেই অনুযায়ী হচ্ছে না। তার অনেকগুলো কারণ। তার মূল কারণগুলো হচ্ছে অবকাঠামো। আমাদের অবকাঠামোর ঘাটতি রয়েছে। আমরা মধ্য আয়ের দেশে যাওয়ার পরিকল্পনা করছি। মধ্য আয়ের দেশে যেতে হলে আমার যে বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগ কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। আমার কমপক্ষে 30 থেকে 32 বিলিয়ন ডলার বিনিয়োগ দরকার।
আমার জিডিপির এখন যে 22 থেকে 23% বিনিয়োগ হচ্ছে, সেখানে আমার 24 থেকে 25% বিনিয়োগ দরকার। আর সেই বিনিয়োগ হলে শুধুমাত্র দেশীয় বিনিয়োগকারীর উপরে নির্ভর হলে হবে না, এটা বিদেশি বিনিয়োগ লাগবে। আর দেশীয় বিনিয়োগকারীরা আমরা সেই বিনিয়োগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না, তার আমি বললাম অবকাঠামো। তো অবকাঠামোর উন্নয়নের জন্য সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে, বিদ্যুতের যথেষ্ট উন্নতি হলেও এখনও গ্রিডে সরবরাহ করার কারণে সুফল ব্যবসায়ীরা পাচ্ছে না। পাশাপাশি গ্যাসের সমস্যা আপনি জানেন, দীর্ঘদিন যাবত নতুন কোনো কানেকশন নাই এবং গ্যাসের প্রেশারের কারণে অনেক ব্যবসা বিঘ্নিত হচ্ছে। তো সরকার যে পরিকল্পনা নিয়েছে এলএনজির মাধ্যমে বিদেশ থেকে এলএনজি তরল গ্যাস এনে সেটাকে আবার সরবরাহ করবে, সেটাও সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় সরকার যদিও চিন্তা করছে 2018 মাঝামাঝি করবে, আমার মনে হয় আরও সময় লেগে যেতে পারে। পাশাপাশি আপনি দেখেছেন আমাদের যানজট, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যে 4 লেন এখনও কাজ আমরা সমাপ্ত করতে পারিনি। আমাদের সিলেটের এখানে 4 লেন, ঢাকা সিলেটের 4 লেন হওয়া দরকার। ঢাকা ময়মনসিংহ 4 লেনের কাজ চলছে। সব কিছু মিলে এবং ঢাকা সিটির কথা যে যানজটের কথা ভাবেন, এখানে আমাদের মেট্রো রেল, পাতাল রেল দরকার। এখানে যেসব দরকার সেগুলোর কাজ চলছে, সরকার চেষ্টা করছে। তো এই সব কিছু মিলেই আমি মনে করি যে আমাদের একটু স্থবির হলেও, স্থবির আমি ঠিক বলবো না, একটু স্লো হলেও আমি মনে করি 2 থেকে 3 বছর পরে এটা কেটে যাবে, আর তখনই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আর মিন্টু ভাই আরেকটা যেটা বলেছেন যে আমাদের আজাদ ভাই আমাদের সাথে এবিসি এর সভাপতি আব্দুল মতলুব আমাদের সাথে পৌঁছেছেন, আমরা দর্শকদের তাকে আমরা স্বাগত জানাই অনুষ্ঠানে। আমরা যেটা কর্মসংস্থান, দেখুন প্রতি বছর স্ট্যাটিস্টিক্স ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর 20 লক্ষ লোক কর্মসংস্থানে আসছে। তার মধ্যে বেসরকারি খাতে প্রায় 10 লক্ষ লোকের কর্মসংস্থান হচ্ছে, আর এর মধ্যে থেকে 5 লক্ষ লোক বিদেশে যাচ্ছে। তবে বিদেশে যাওয়ার প্রবণতা একটু কমে গেছে, যার রিফ্লেকশন রিমিটেন্সে হচ্ছে। তবে আমি মনে করি প্রাইভেট সেক্টরে এখনও কিন্তু কম বেশি 10 লক্ষ লোক এমপ্লয়মেন্ট হচ্ছে। তো এটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, যেগুলো আমি উল্লেখ করলাম সেগুলি হলে আমরা আরও এটা করতে পারবো। জনাব মতলুব আহমদ, আমরা আপনি আসার আগে মিন্টু ভাই যেটি বলছিলেন যে আসলে আমরা যে সংখ্যায় বা পরিসংখ্যানে যে উন্নয়নের যে সূচক দেখছি, যদি বাড়তি বিনিয়োগ না হয় অবকাঠামোগত উন্নয়নের কথা তিনি শুরু করেছিলেন। আজাদ ভাই খুব চমৎকারভাবে বলেছেন যে অবকাঠামোগত যে ত্রুটিগুলি রয়েছে, কর্মসংস্থানের কথা বলছিলেন মিন্টু ভাই, সেইগুলি বাণিজ্যের বা ব্যবসার পরিস্থিতি জানতে চাইছিলাম। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে সম্প্রতি ভারত সফর করে আসলেন প্রধানমন্ত্রী, 22টির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে কম বেশি। আমরা আসলে যারা আপনারা ব্যবসায়ী আছেন তাদের জন্য এই সফর কতটা কাজে লাগলো, আপনারা কি পেলেন দেশি বা কি পাওয়ার সম্ভাবনা থাকলো? সবচেয়ে আগে ধন্যবাদ জানাই ইন্ডিপেন্ডেন্ট টিভিকে যে আজকে আমাদের মাঝে আমাদের লিডার্স অফ দি নেশন পাশে রেখেছেন, এবং তারাও আমার প্রিডিসেসর ইন দ্য ফেডারেশন, এবং ওনারা যে বক্তব্যগুলো রাখছেন বেশ সুন্দর বাস্তবধর্মী বক্তব্য। আমার যেটা হচ্ছে যে এবার যে ভারত সফরটা প্রিন্সিপালি এটা স্টেট ভিজিট অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, কিন্তু উনি সাথে করে আমাদেরকে নিয়ে যান সবসময় যেখানে কিছু ব্যবসার একটা পসিবিলিটিস থাকে, সেটা এক্সপোজ করার জন্যই আসলে আমাদেরকে নেন। তো আমরা দেখতে পেলাম যে সরকার প্রায় 30-35টা সমঝোতা চুক্তি অথবা সমঝোতা স্মারক, দুটো একটা কথা বলছেন, 34টা কথা বলছেন, এর মধ্যে 22টা সরকারের সঙ্গে, বেসরকারি খাতে 12-13-14টা। বেশিটা হচ্ছে যে এবারে যেটা হয়েছে যে সরকারের যে অংশটা, এটা কিন্তু আমাদের যে প্রাইভেট সেক্টরের খাতে যে মিটিংটা হলো সেখানে কিন্তু এক্সচেঞ্জ অফ ডকুমেন্ট ছিল। এটা ফার্স্ট টাইম এটা হলো যে আমাদের চেম্বার মিটিংয়েই এই ডকুমেন্টগুলো এক্সচেঞ্জ হলো। 1 নম্বর এটা কারণটা আমি যেটা বুঝতে পারি যে এক সাইডে ছিল ভারতীয় বড় বড় কোম্পানিরা, আরেক সাইডে চুক্তি ছিল সরকার, যেটা সরকারের সাথে হলো। সেখানে আমরা প্রায় $4.5 বিলিয়ন মতো দেখলাম ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট ইন পাওয়ার সেক্টরস, তো বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টস ছিল, ইন পোর্টও ছিল। আর সেই যে মিটিংটা হলো সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝে ভারতীয় বড় বড় ব্যবসায়ীদেরকে উনি বলার চেষ্টা করেছেন যে ইয়েস, চুক্তি সরকারের সাথে হচ্ছে ভালো,
কিন্তু বাংলাদেশের এখন ব্যবসায়ীরা মেগা প্রজেক্ট করছেন, যেমন আজাদ ভাইয়ের এখন ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্যাক্টরি ইন দ্য ওয়ার্ল্ড, যে উনি যে সেক্টরে আছেন, সেইভাবে 5 স্টার হোটেল থেকে শুরু করে বড় 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 মেগা অনেক মেগা প্রজেক্ট। প্রজেক্ট হচ্ছে, রাইট। তো সরকার সবসময় বলছেন যে আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে থেকে সরে আসতে চাচ্ছি, উই ওয়ান্ট ইউ টু ডিল উইথ দ্য প্রাইভেট সেক্টর। তো আমরা যে জাপানে করেছিলাম, এখানেও ভারতেও তাই, আমরা তাদের কাছে বলার চেষ্টা করেছি যে এখন B2B বিজনেস করা উচিত, এবং B2B যদি খুব বেশি বড় হয়ে যায় তখন পিপিপির আন্ডারে তারা এই ব্যবসাটা সরকারের সাথে করতে পারেন। এটার কারণটা হচ্ছে যে যত B2G হবে, মানে বিজনেস টু গভর্নমেন্ট ডাইরেক্ট হবে, তখন ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন উঠে, স্লো হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় এটা মাঝপথে গিয়ে থেমে গেছে। G2G ফার্স্ট হয়, ভালো হয়, আবার B2Bও ভালো হয়। তো যেহেতু এই প্রজেক্টগুলো বড়, হয়তো ভারতীয়রা মনে করেছে যে প্রাইভেট সেক্টর আর পারবে না এগুলা, সরাসরি সরকারের কাছে যাই। তো এই সিগন্যালটা দেওয়া হয়েছে যে সরকার সরাসরি করতে অতটা ইন্টারেস্টেড নয়। তো আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে যে আমরা যে সেশনটা করেছিলাম, সেখানে আমরা বিজনেস টু বিজনেস অনেকগুলো আলাপ করেছি, সেখানেই 10-12টা সমঝোতা চুক্তি হয়েছে। খুব শর্টকাটের মধ্যে এগুলো হয় কি যে ভারতের সাথে আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন হচ্ছে, এবং প্রতি মাসে 1-2টা ডেলিগেশন যাচ্ছে বা আসছে। তাহলে এটার নতুনত্বটা কি? নতুনত্ব এটাই হলো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি অ্যাপিল করেছেন টু দি বিজনেস কমিউনিটি অফ ইন্ডিয়া যে লোক, যে আমাদের বাংলাদেশ এখন কোথায় চলে আসছে, এখন আর ছোট ছোট প্রজেক্ট টাইম নাই, এখন ইউ গো ফর মেগা প্রজেক্টস। আরেকটা হচ্ছে যে ইফ ইউ ডোন্ট হারি আপ অ্যান্ড কংক্রিট কোনো প্রপোজিশন না দেওয়া হোক, তাহলে কিন্তু দের আর আদার কান্ট্রিজ যার সাথে বাংলাদেশে হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেটা বুঝি যে বিজনেস কেস যদি থাকতো তাহলে ব্যবসায়ীরা তো সেটি খুঁজে নিতেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের অপেক্ষায় তো থাকতেন না। না, এটা বিজনেস কেসের কথা বলা হচ্ছে না, 2 ঘন্টার মধ্যে তো আর পুরো জিনিস চেঞ্জ হয় না। মানে কথা হচ্ছে যে একটা সরকার প্রধান যখন অ্যাপিল করেন টু দি বিজনেস কমিউনিটি, ওরা এক্সাইটেড হয়ে যায়, ওরা মনে করে যে না, এই দেশে আমাদের এখন আরো বড়ভাবে চিন্তা করা দরকার। এটাই ছিল মেইন উদ্দেশ্য। ওকে, জনাব আব্দুল আল মিন্টু, ভারত সফরে আমাদের ব্যবসায়িক সুবিধা সম্পর্কে আপনি যদি সংক্ষেপে একটু বলতেন। শুনুন, আমাদের এফবিসিআই প্রেসিডেন্ট সাহেব যেটা বললেন, যদি সেটা কার্যে পরিণত হয়, আমি মনে করি অত্যন্ত ভালো। একটা জিনিস আপনি দেখুন যে কোনো অঞ্চল যদি ভালো অর্থনৈতিক উন্নতি করতে হয়, তাহলে আঞ্চলিক বাণিজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিজেদের ভিতরে প্রায় 65-70% নিজেরা নিজেদের ট্রেড করে। ইভেন আমাদের পাশে যে আসিয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, এরাও কিন্তু নিজেদের ভিতরে এখন শতকরা 48-50% নিজেদের ভিতরে ট্রেড করে। সেই অনুযায়ী আমাদের এই অঞ্চল সাউথ এশিয়া, যেটা আফগানিস্তান থেকে আরম্ভ করি ভুটান পর্যন্ত, আমরা বোধহয় এখনো 4% অতিক্রম করিনি নিজেদের ভিতরে। সো আপনি কোনো অঞ্চলকে উন্নত দেখবেন না যদি নিজেদের ভিতরে ব্যবসা বাণিজ্য না বাড়ে। এর ভিতরে ভারত একটা অনেক বড় দেশ, আমরা সে অনুপাতে একটা ছোট্ট নেইবার। তো ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ বাড়বে, এটাই কিন্তু আমাদের সবাই আমরা কামনা করি এবং আমরা চেষ্টা করে আসছি যে দীর্ঘদিন। এখন সমস্যা যেটা, সেটা হলো ভারতের সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যদি টোটাল ধরেন প্রায় এখন $6 বিলিয়ন আই থিঙ্ক, বা কাছাকাছি 6.5 বিলিয়ন, 6.5 বিলিয়ন। কিন্তু সেই অনুপাতে এর ভিতরে বেশিরভাগই হলো ধরেন 6 বিলিয়নে হবে আমরা ইম্পোর্ট করি, অথবা আমরা 500 মিলিয়ন এক্সপোর্ট করি। তো সেটাকে সাপ্লিমেন্ট করতে পারে। ইট ইজ নট নেসেসারি যে ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি একদম সমান সমান হবে, এটা কোনোদিনই হবে না। এটা নর্মাল চায়নার সাথে আমাদের আরো বেশি ঘাটতি। যেটা দরকার সেটা হলো যদি ভারত বিনিয়োগ করে এখানে, একদিক দিয়ে আমাদের এক্সপোর্ট বাড়বে, ওকে, 2 দিক দিয়ে আমাদের ধরেন আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে। সো ওনারা যেটা করে আসছেন, যদি আলটিমেটলি আসলে কথাটা যদি সত্যি পরিণত হয়, যে যদি ভারতের বিনিয়োগ যদি বাংলাদেশে বাড়ে, সেটা অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে এবং ভারতের জন্য ভালো হবে। মানে বিনিয়োগের ব্যাপারটা একটু তবে বলতে। ওই রাজনৈতিক যে সমস্যাগুলো আছে, ছোটখাটো যেগুলি পানি চুক্তি, এগুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ,
ব্যবসা বাণিজ্যকে সামনের দিকে বাড়ানো যায়। পারস্পরিক আস্থা তৈরি করার জন্য। আমরা একটা বিরতি নিচ্ছি জনাব একে আজাদ, একজন দর্শক আপনার একটু দৃষ্টি আকর্ষণ করেছেন, হক ওনার নাম। উনি অন্যান্য অবকাঠামোগত অসুবিধার পাশাপাশি চট্টগ্রাম বন্দরের অসুবিধা এবং ঢাকা বিমানবন্দরের অসুবিধার কথাও একটু তুলে ধরেছেন। আমাদের মূল প্রশ্ন আপনার কাছে, আমরা যখন বিরতি থেকে ফিরে আসবো, যদি বড় বিনিয়োগ আসে, সেটা আপনিই করেন, ভারত করুক, চীন করুক বা অন্য কোনো দেশ করুক, আপনারা করেন, সেই যে জ্বালানির যে দরকার হবে, বড় জ্বালানির যে নিরবিচ্ছিন্ন ব্যবস্থা, সেটি করার ক্ষেত্রে আপনি সরকারের যে বর্তমান কার্যক্রম সেটিকে আপনি যথেষ্ট মনে করেন কিনা, বা আপনার কাছে কি মনে হয়? একই প্রশ্ন নিয়ে আমরা মাত্র আমাদের কাছে আসবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে মানুষ জনাব একে আজাদ। জ্বালানির কথা যেটা বলছিলেন যে বিদেশি বিনিয়োগ হোক বা দেশি বিনিয়োগ করলে জ্বালানিতে সেই সাপোর্টটা দিতে পারবে কিনা। আপনি জানেন সরকার এখন 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে, কিন্তু গ্রিডে সরবরাহ হচ্ছে না, হয়তো 8 থেকে 9,000 গ্রিডে দিতে পারছে। বাকিটা আমার মনে হয় কাজ চলছে, 2 থেকে 3 বছরের মধ্যে এই সক্ষমতা অর্জন করবে। পাশাপাশি এলএনজির মাধ্যমে 3 থেকে 4টি টার্মিনালের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে এবং এটাও 2 বছরের মধ্যে এটা এসে যাবে। তাহলে কিন্তু আমাদের প্রচুর সক্ষমতা অর্জন করব। এর মধ্যে আপনি জানেন সরকার সারা বাংলাদেশে 100টি স্পেশাল ইকোনমিক জোনের প্রজেক্ট হাতে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 10টি সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে 10টি উদ্বোধন করেছেন, সেগুলো কাজ চলছে। সেগুলো আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে তারা জমি সহ অন্যান্য অবকাঠামো সুযোগ সুবিধা অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস, রোড, রাস্তা সমস্ত কিছু তারা দিতে পারবে। আর এর পাশাপাশি আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আপনার ডিপ সি পোর্ট। আমরা যদি ডিপ সি পোর্ট না করতে পারি, আমাদের একটা একজন শ্রোতা যিনি প্রশ্ন করেছেন যে আমাদের চিটাগাং পোর্ট এবং ঢাকা এয়ারপোর্টের কি অবস্থা, সত্যি আমাদের যে হারে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়ছে, আমাদের দেশের জিডিপি গ্রোথ হচ্ছে, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট ওইভাবে হচ্ছে না, যেটা আমিও আগে বলেছি। তার মধ্যে পোর্টের অবস্থা প্রতিদিনই নাজুক অবস্থায় চলে যাচ্ছে। এখন 10 থেকে 15 দিন লাগে চিটাগাং থেকে একটা মাল খালাস হয়ে আসতে, এবং ঢাকা এয়ারপোর্টেও একই অবস্থা। যেমন আমার নিজেরই একটা এয়ার ফ্রেটে মাল এসছে 5 তারিখে, গতকাল সেটা খালাস হয়েছে। মানে এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। তো এই কারণে 14 দিন 2 সপ্তাহ 2 সপ্তাহ লেগেছে এয়ারফ্রেটে মাল আসার পরে। তো এত ভয়াবস্থা এখানে আমি মনে করি আমাদের হ্যান্ডেলিংয়েরও এখানে অব্যবস্থাপনা রয়েছে। সরকারি আমলাতান্ত্রিক জটিলতা বাড়ছে, সরকারের এখানে আরও ম্যান পাওয়ার দরকার। সব কিছু মিলেই আমি মনে করি অবকাঠামোর আরও উন্নয়ন দরকার। জানাব মাতলুব আহমেদ, আপনি এই বিষয়ে যদি কোনো বক্তব্য রাখেন। আমাদের পরবর্তী প্রশ্ন, যে ব্যাংকিং খাত নিয়ে অনেক কথা আছে, এরকম যে ব্যাংক আসলে ব্যবসায় বান্ধব কতটা হচ্ছে, কোন কোন ব্যবসায়ের জন্য বেশি বান্ধব, আবার কারো কারো জন্য আসলে একেবারেই বৈরী। প্রথমে জ্বালানিটাতে আসি যে আমরা এলএনজির পাশাপাশি সরকার কিন্তু এলপিজিতে এখন চাপ দিচ্ছেন এবং গাড়ি ঘোড়ার থেকে সিএনজি সরিয়ে দিয়ে এলপিজিতে চালানোর ব্যবস্থা, তারপরে গ্যাসের উপর মানে ন্যাচারাল গ্যাসের উপর নির্ভরশীল না হয়ে এলপিজি স্টোরেজ ট্যাঙ্ক করে বড় বড় বুলেট গাড়ি দিয়ে সেই দেওয়া যায় কিনা, এগুলো নিয়ে কাজ চলছে এবং প্রায় 5-6টা বড় বড় কোম্পানি অলরেডি এটা নিয়ে কাজ করছে। আগামীতে আমরা হিউজ চেঞ্জ দেখব, যে গ্যাসের চেঞ্জটা ফ্রম সিএনজি টু এলপিজি এটা এখন সামনেই হবে। আর রিগার্ডিং দি পোর্ট, আজকে কমার্স মন্ত্রণালয়ে ইজ অফ ডুইং বিজনেস ছিল, যেখানে কমার্স মন্ত্রী মহোদয় ছিলেন এবং অল স্টেক হোল্ডার ছিলেন, ইনক্লুডিং পোর্ট চেয়ারম্যান এবং এনবিআর চেয়ারম্যান। আজকে একটা ভালো খবর হলো যে এটা আমাদের দাবি ছিল যে একটা পোর্ট আনইউটিলাইজড হয়ে যায় 12 ঘন্টার মতো, মানে রাত্রে চলে না, মানে কাস্টমসরা, কিন্তু পোর্ট তো 24 ঘন্টা সিকিউরিটি গার্ড দিয়ে রাখছে, ইনফ্রাস্ট্রাকচার রয়ে গেছে। তো আজকে যখন এটা পয়েন্টটা তোলা হলো, তখন এনবিআর চেয়ারম্যান সাহেব বললেন যে অতি শীঘ্রই ওনারা 24/7 24 ঘন্টা সারা বছরই ওনারা কাজ করবেন, এক্সেপ্ট দ্য 2 ঈদ হলিডেজ, যেটা পোর্ট যখন খোলা থাকে। এটা করলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের পোর্টের সক্ষমতা দ্বিগুণের বেশি হয়ে যাবে এবং এই যে স্লোনেসটা হচ্ছে এটা কিন্তু অনেকখানি নেমে আসবে এবং একই জিনিস কিন্তু ল্যান্ড পোর্টও হবে। এখন আসেন রিগার্ডিং দি ব্যাংকেরটা হচ্ছে কি, আমাদের ব্যাংক তো বেশিরভাগ প্রাইভেট সেক্টরই,
প্রায় 70-80% প্রাইভেট সেক্টরে, এবং আমার পাশে দুজনেরই সব ব্যাংকের মালিক। কথা হচ্ছে যে ব্যাংকের এনপিএল রেশিও, নন পারফরমেন্স লোন, সেটা সরকারের বেশি, প্রাইভেট সেক্টরে অনেক রয়েছে। তো ব্যাংকের যে ক্যান্সার যেটা আমি বলি সেটা হলো এনপিএল রেশিওটা। আজকে প্রায় 63,200 হলো অফিসিয়াল, আর উইন্ডো ড্রেসিং বাদ দিলে এরা প্রায় 1,00,000 কোটি টাকা হয়ে যাবে। এত বড় ক্ষত নিয়ে একটা সেক্টর বাঁচতে পারে না। বাট এটা তখন করে কি, প্রভিশনিং এর সময় তারা ওই প্রফিট মার্জিনের জন্য তাদেরকে 2-3% রাখতে হয় ফ্রম দ্য প্রফিটস। তখন কিন্তু ওই ব্যাংকের এমডিরা ওই লো রেটার দিতে পারে না, যার জন্য এখনো স্মল বিজনেসরা সিঙ্গেল ডিজিট পাচ্ছে না। তো আমি রিকোয়েস্ট করেছিলাম সেন্ট্রাল ব্যাংকে যে এই এনপিএল রেশিওর জন্য নগদ যে প্রফিট করে সেখান থেকে প্রভিশনটা না রেখে অন্য কোনো মেকানিজম করা যায় কিনা, তাহলে নগদ প্রফিটটা ওনাদের এত বেশি করতে হবে না, তখন এভরিবডি ক্যান গেট সিঙ্গেল ডিজিট ইনক্লুডিং দ্য স্মল এন্টারপ্রেনার্স। আমার মনে হয় এদিকে যাচ্ছে। আমার মনে হয় যে একটু মিন্টু ভাইয়ের কাছে শুনি যে ব্যাংকিং খাতে যে আমাদের দর্শকরা প্রচুর প্রশ্ন করছেন যে বড় বড় ব্যবসায়ীরা লোন নিয়ে ফেরত দিচ্ছে না, লোন প্রভিশনিং করছেন। আমি একটু কুইকলি বলে নেই, যে কোনো দেশের যে কথাগুলা আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন বা ইভেন আমার আজাদ ভাই বললেন, এটা সত্যি শুনলে আমার খুব ভালো লাগে। আমরা সবাই এটা চাই, বাট এটা করা তো আর একটা ব্যাপার। একটা দেশে যদি আপনি বিনিয়োগের মাধ্যমে বলেন, যে কোনো মাধ্যমে বলেন, যদি আপনি উন্নয়ন করতে হয়, সে দেশের কতগুলো শুধু অবকাঠামো বললে তো ভৌতিক অবকাঠামো, যেটা পোর্ট, রোড, এয়ারপোর্ট, এগুলি তো আছে, এগুলির কথা আপনারা বললেন, আমি এটাতে যাব না। এই পোর্টের কর্মক্ষমতা দ্বিগুণ বাড়বে, দিন রাত কাজ করবে, এটা কি আমরা 20 বছর থেকে বলতে একই কথা বলে আসছি। এক, 2 নম্বর হলো যে জ্বালানি অবকাঠামো, এখানে গ্যাসের ব্যাপার আছে, বিদ্যুতের ব্যাপার আছে। একটা সোজা হিসাব ওয়ার্ল্ড ওয়াইড ফলো করে, একদম বিশ্ব ফলো করে রুল অফ দ্য থাম্ব, সেটা হলো আপনি জিডিপি গ্রোথ যদি 1% হয়, তার এগেনস্টে আপনাকে 3.2% বিদ্যুৎ বাড়াতে হবে। তো এখন যদি আপনি যদি বলেন যে আমাদের 6.8 to 7% আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে রিয়েলি, তো ইন দ্যাট কেস আপনাকে প্রতি বছর 21% আপনাকে বিদ্যুতের গ্রোথ করতে হবে, যদি আপনি বিদ্যুৎ ঠিকমতো দিতে চান। 2012 সালে আমাদের 12 সাল নাগাদ আমাদের বিদ্যুতের চাহিদা এবং সাপ্লাইয়ের ভিতরে, সাপ্লাই এবং ডিমান্ডের ভিতরে গ্যাপ চলে আবার 500 মেগাওয়াট। তো তখন থেকে যদি আমরা ধরি যে আমাদের 60% করে আমাদের বা 6.5% করে আমাদের জিডিপি গ্রোথ হয়েছে, তাহলে এখন আমাদের দরকার 16 থেকে 17,000 মেগাওয়াট বিদ্যুৎ। বাট যেখানে বিদ্যুৎ বাড়ছে সেটা কিন্তু কেউ বলে না, বিদ্যুৎ বাড়ছে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে। প্রাইভেট সেক্টরে প্রায় প্রত্যেকটা ফ্যাক্টরি এখন নিজেরা ক্যাপটিভ পাওয়ার, হুইচ আমাদের জন্য কিন্তু খুব অনেক বড় বিনিয়োগ এটা। তো ক্যাপটিভ পাওয়ারের জন্য আমাদের এই এত শর্টেজ মনে হচ্ছে না। আদারওয়াইজ কিন্তু যেবার সরকার বলতেছে আমি এইভাবে বিদ্যুৎ দেখে নেয়, আর বিদ্যুৎ যদি কোথাও আপনি বাড়ানো, সাথে সাথে যদি আপনি ট্রান্সমিশন লাইন না করেন, প্রপার গ্রিড না করেন, প্রপার সাবস্টেশন না করেন, সে বিদ্যুৎ এক জায়গা থেকে এক জায়গায় আপনি নেবেন কিভাবে? এটার সাথে এটা কোনো সামঞ্জস্য আমি কোনোদিন দেখি নাই, এখনো দেখি না আমি। 3 আসেন সামাজিক অবকাঠামো, যেমন আপনার ন্যায় বিচার পাওয়া একটা মানুষের অধিকার, সেটা আমরা পাচ্ছি কিনা, পুলিশ আপনাকে প্রোটেকশন দেওয়ার কথা সেটা দিচ্ছে কিনা। তো এই সব অবকাঠামো মিলাইলে আপনার একটা দেশে একটা পরিবেশ সৃষ্টি হয়, যেই পরিবেশে মানুষ স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। লাস্টে আপনি যেটা এখন উঠেছেন যে আর্থিক অবকাঠামো, যেটা আন্ডারে ব্যাংক, আপনি কি একটা কথা বললেন যে ব্যবসায়ী, মানে বড় ব্যবসায়ীরা টাকা নিয়ে, দুনিয়ার সব দেশে যখন একটা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয় বা কিছু একটা হয়, তখন যারা ক্ষুদ্র ঋণ নেয়, মানে ধরেন আমাদের দেশের জন্য হয়তো 10 কোটি 5 কোটি, তারা সবচেয়ে তাদেরকে প্রথম একটা সাহায্য করে সরকার, হয় ইন্টারেস্ট রেট কমাই দেয়, নয় কিছু মাফ করে দেয়, কিছু একটা করে। আর বাংলাদেশে যারা উল্টা, যারা 500 কোটি টাকার উপরে লোন নিছে, তাদের ইন্টারেস্ট দিছে কমাই, এবং তাদের নট ইন্টারেস্ট অলরেডি কমায় না, ওদের ইন্টারেস্ট তো কমাইছে 2 বছর গ্রেস পিরিয়ড, 10 বছর রিপেমেন্ট। এটা ভাই একদম উল্টা পথে। আর এই লোকগুলা কারা, যারা 500 কোটি টাকার উপর লোন নিছে, এগুলি সবই রাজনৈতিক কি পুষ্ট বলেন না, এটাকে কি বলে, মানে রাজনৈতিক হেভিওয়েট বলতে পারি আমরা,
রাজনৈতিক মানে মদতপুষ্ট মদতপুষ্ট, রাইট। এগুলি সবগুলা রাজনৈতিক দলের সাথে জড়িত। কোনো না কোনোভাবে সম্পৃক্ত। একটা দেশে 500 কোটি টাকা তারা লোন নেয়, তাদেরকে বেনিফিট দেয়, আর ছোটগুলাকে ধরে ধরে যে কিছুদিন আগে আপনি দেখবেন ওই ম্যানেজার একটাকে ধরে ওই দুদক নিয়ে যায় জেলে, ওই গ্রাহক একটাকে 5 লাখের জন্য দুদক জেলে নিয়ে যায়। দিস ইজ নাথিং বাট এ মকারি ইন এ সোসাইটি। বাংলাদেশে গত 5টা যদি আপনি বাজেট দেখেন, সরকার 10 থেকে 12,000 কোটি টাকা দিছে অনলি মূলধন ভর্তুকি ব্যাংকে। এবারে আমি পেপারে দেখছি 15,000 কোটি টাকা চাচ্ছে ব্যাংকগুলা। অর্থাৎ যেটা আপনি পুঁজি দিছে সরকার বা প্রাইভেট সেক্টরে বলেন, সবার কথা, এগুলি সরকারি ব্যাংকের কথা আমি বলতেছি। 15,000 কোটি টাকা মূলধন ভর্তুকি দিবে, তার মানে হলো লাভ তো খাইতে উনি যেটা বলতেছে, লাভ খাইয়া যে মূলধন যে মূলধনও খাই ফেলেছে। এগুলি সবই এক ধরনের লুটপাট। এটাকে আপনি কখনো যেভাবে সরকারি ব্যাংকগুলোকে লুটপাট হচ্ছে সেটাকে কোনোভাবেই আপনি সুগার ঋণ কোটিং করা বলতে যাবে না, পারবেন না। সুগার কোটিং করা যাবে না কোনোভাবে। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আমরা এই আর্থিক খাতে আসলে আজাদ ভাইয়ের মন্তব্য একটু শুনবো, যে তিনি কি মনে করছেন কর্মসংস্থান এবং সরকারি বেতন বৃদ্ধি সম্পর্কে। আজাদ ভাই তো লোন দেয় ওতে বাড়তি। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সম্পর্কে একটু মাত্র ভাইয়ের কাছে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের পর্যন্ত। জানাবো একে আজাদ অর্থনৈতিক খাতের নিয়ে যেন আব্দুল মিন্টু বলছেন, আপনার মত যেটা বলেছে এটা তো দ্বিমত করার কিছু না। তা আমি যেটা মনে করি, এই সরকারি ব্যাংকগুলো সবচেয়ে বড় ক্ষত যেখান থেকে হচ্ছে 4টি ব্যাংক, এই 4টি ব্যাংকের মূল কারণ হচ্ছে যে রাজনৈতিক দিক বিবেচনা করে ডাইরেক্টর নিয়োগ করা হয়েছে এবং তারাই লোনগুলো রাজনৈতিকভাবে ডিস্ট্রিবিউট করেছে। সেখানে খেলাপির হার সবচেয়ে বেশি। আমি মনে করি এই 4টি ব্যাংকে সরকারের রাখার কোনো যৌক্তিকতা নেই। একটি ব্যাংক করা হোক সরকার, এই 4টে ব্যাংককে একসাথে মার্জ করে দেওয়া হোক, অথবা একটি সোনালী ব্যাংক রেখে বাকি 3টাকে প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হোক এবং এইটাকে প্রফেশনালি রান করে। সোনালী ব্যাংক যদিও একটা সরকারি ব্যাংক থাকে, সেটা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ না দিয়ে পরিচালক, এটা পুরোপুরি বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকিং নিয়ম কানুন মেনে লোন ডিস্ট্রিবিউট করলে তাহলে অ্যাকাউন্টেবিলিটি ফিরে আসবে। এই অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণেই কিন্তু আজকে ব্যাংকিং সেক্টরে বিশৃঙ্খলা, এবং বাংলাদেশ ব্যাংকেরও সক্ষমতা বাড়াতে হবে। সরকারি ব্যাংকগুলোর উপরে বাংলাদেশ ব্যাংকের ওইরকম নিয়ন্ত্রণ নাই, এটা সরাসরি ফাইন্যান্স মিনিস্ট্রি নিয়ন্ত্রণ করে। এটা আরেকটা কারণ, এই ক্ষতর আরেকটা কারণ, রাজনৈতিকভাবে ব্যাংকগুলো ব্যবহৃত হচ্ছে, লোন আদায় হচ্ছে না। প্রতি বছর কিছুদিন আগেও মনে হয় 10 থেকে 15,000 কোটি টাকা এই বছর গত বছর দিয়েছে সরকার ভর্তুকি শুধু সরকারি ব্যাংকগুলোতে। সাধারণ মানুষের আয়ের টাকা, সাধারণ ট্যাক্সের টাকা, এইভাবে সরকার এটা করতে পারে না। আমি মনে করি সরকারের এগুলি রিথিঙ্ক করা উচিত এবং এখানে এটা এই বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা অর্জন করে তাদের নিয়ন্ত্রণে দেওয়া উচিত। জনাব আব্দুল মুতলাব আহমেদ, ব্যাংকিং খাত নিয়ে। ব্যাংকিং খাত নিয়ে আমি বলবো যে অলরেডি গভর্নমেন্ট ইজ অ্যাওয়্যার অফ ইট এবং সিরিয়াস চিন্তাভাবনা চলছে যে এটা কী করা উচিত। এখন there will be many other options, কিন্তু একটা অপশন ইজ ভেরি সিম্পল, যে পলিটিক্যাল কনসিডারেশনে লোন দেওয়া যেতে পারে, কিন্তু পলিটিক্যাল কনসিডারেশনে লোন ফেরত নেবে না, এটা কিন্তু হওয়া উচিত না। দ্যাট ইজ দি কি টু দি সাকসেস অফ দি গভর্নমেন্ট সেক্টর ব্যাংকস, যে তারা যদি পলিটিক্যাল অ্যাডভাইস শুনতেও চায়, দেবার ক্ষেত্রে শোনা ঠিক আছে, কিন্তু নেবার যে তুমি নিবে না এটা ওদের অ্যাকসেপ্ট করা উচিত না। তাহলে কিন্তু এটা সলিউশনে চলে আসবে এবং 4টা ব্যাংকে একটা হবে না, একটাও থাকবে না, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা তারা করছেন। অনেক সময় কথা হয়েছে এই ব্যাপারেও, দেখলাম সরকার খুব অ্যালার্ট রয়েছেন। আর প্রাইভেট সেক্টর ব্যাংকে এবং প্রাইভেট সেক্টর বড় বড় ব্যবসায়ীদের ব্যাপারে মিন্টু ভাই যেগুলো বললেন, সেগুলা নিয়েও কিন্তু সরকার আলাপ আলোচনা করছেন এবং উই আর ট্রাইং টু অ্যাভয়েড এ ক্রাইসিস। এই ক্রাইসিসটা অ্যাভয়েড করার দরকার, বিকজ আমাদের নতুন প্রজন্ম যারা ব্যবসা বাণিজ্যে আসছে তাদেরকে কিন্তু কম রেটে আমাদেরকে টাকা দিতে হবে ফর এক্সপ্যানশন। যদি ব্যাংকগুলো টাকা নাই থাকে দেবার জন্য পরে, তা ওরা কি করে ইনভেস্টমেন্ট করবে? সেজন্য আমার মনে হয় আর্থিক খাতে শৃঙ্খলা আনা খুবই জরুরি এবং বিগ ডিফল্টার্সদের ব্যাপারে তাদেরও চিন্তা করা উচিত যারা ডিফল্ট করছেন, সরকারও চিন্তা করা উচিত, আর ব্যাংকটা অবশ্যই এই বিষয়ে খুব অ্যালার্ট থাকা উচিত।
আমরা একটা বিরতি নিচ্ছি মিন্টু ভাই, বিরতির পর ফিরে এসে দর্শকদের কারণে আরেকটি প্রশ্ন করতে হচ্ছে, তিনজনের কাছে আমাদের এই প্রশ্ন, ব্যবসায়িক নেতা হিসাবে আপনাদের কাছে সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে একটু নড়াতে পারেননি ব্যবসায়ীরা। এই ভ্যাট আইন ব্যবসায়ীরা কি ধরনের সমস্যায় পড়বে বলে আপনারা মনে করেন, বা এই ভ্যাট আইন আসলে ঠিকই আছে কিনা? আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব আব্দুল আল মিন্টু, নতুন ভ্যাট আইন কার্যকর হবে আগামী 1 জুলাই থেকে। ব্যবসায়ীরা অনেকভাবে বোঝাতে চেষ্টা করেছিলেন অর্থমন্ত্রীকে, অর্থমন্ত্রী বুঝলেনই না, এরকম একটি সংবাদ সম্মেলন হয়েছে। এই আইন আমি তাকে কোট করছি, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে, আগামী 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে। এই আইনে ভ্যাটের আরো হবে 15%, এর কোনো বিকল্প নেই। আপনার মতামত একটু জানতে চাই। দেখুন, ব্যাট আইন যখন করে তখন 15% ছিল, এখনো 15% আছে। তখন কথা ছিল যে আস্তে 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 বছর বছর আপনার খাতগুলা বাড়াবে। তো এই অনেক খাতে এসছে, অনেক খাতে আসে নাই। এখন 15%টা খুব ভালো করে এনফোর্সমেন্ট করার চেষ্টা করতেছে। একটা কারণটা হলো, আমি যেটা মনে করি নড়ার কোনো উপায় নেই, সেটা হলো দেখুন সরকারের রাজস্ব আসে মোট 3-4টা খাত থেকে। একটা হলো ব্যাট, একটা হলো কাস্টমস, আর একটা হলো ইনকাম ট্যাক্স, আর একটা হলো ওই যে জমি জমা রেজিস্ট্রেশন ফি টি মিলাই বাকি যেগুলি আছে এগুলি স্ট্যাম্প ফি অমুক তমুক। বর্তমানে ব্যাট সবচেয়ে বেশি অ্যামাউন্ট। গত 5 বছর বা 4 বছর আগে কাস্টম ডিউটিকে ব্যাট অতিক্রম করছে। কিন্তু অন্যান্য দেশে যেটা হয় সেটা হলো যে ইনকাম ট্যাক্স টেক দ্য হাইয়েস্ট, সবচেয়ে বেশি আছে ইনকাম ট্যাক্স থেকে, কর্পোরেট প্লাস পার্সোনাল ইনকাম ট্যাক্স যেটা আছে। কিন্তু আমাদের এখানে আমরা ধরেন 16 কোটি মানুষ, শুনি 15 লক্ষ বা 14 লক্ষ লোকের ওই যে টিআইএন নাম্বার আছে, 7 লক্ষ না 8 লক্ষ লোক ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেয়, এর ভিতরে বোধ 3-4 লক্ষ লোক হয়তো পেমেন্ট করে। তো ইনকাম ট্যাক্সটা কখনো এখানে ঠিক মতো কালেকশন হয় না, বা বিভিন্ন কারণ আছে। তবে একটা জিনিস শুনুন, ব্যাট কিন্তু রিগ্রেসিভ ট্যাক্স, ইনকাম ট্যাক্স হলো প্রগ্রেসিভ ট্যাক্স। কারণ ওয়াই ইট ইজ রিগ্রেসিভ ট্যাক্স? বিকজ একটা ব্যাট যখন আপনি আরোপ করেন একটা জাতির উপরে, তো আপনি যদি 1000 টাকা আয় করেন, একটা সাবানের উপরে যদি 15% ব্যাট থাকে, তাহলে 10 টাকা সাবানে আপনি 1 টাকা 50 পয়সা দিবেন। আপনার 1 লাখ টাকা আপনার আয়, আর আমি 5 লাখ টাকা আয় করি, আমিও কিন্তু ওই 1 টাকা 50 পয়সায় দেবো। এই জন্য ব্যাটকে বিভিন্ন দেশে অবহিত করে অ্যাজ এ রিগ্রেসিভ ট্যাক্স, অর্থাৎ এটা ধনী দরিদ্র চোখে দেখে না, এটা সবার জন্য সমান পদ্ধতি। এই জন্য গরিবেরা সবচেয়ে বেশি দিতে হয় এটার উপর, আর গরিবদের কিন্তু উপায় নাই। আমরা তো বড় লোক যারা আছে, ব্যাংকের টাকা চুরি করে, দোকানের টাকা চুরি করে, সব জায়গায় তো চুরি করে, ওরা তো চুরি করতে পারে না, অতএব ওরা দোকান থেকে কিনে আর খালা বেশি ব্যাট দেয়। তো এখন আমি যেটা মনে করি, ব্যবসায়ীদের দাবিটা অনেকটা যুক্তিসঙ্গত, এটাকে যদি একটু স্তরে স্তরে নিত। তো এই ব্যাপারে আমার মনে হতো ফাইট তো করছে আমাদের প্রেসিডেন্ট সাহেব, তো উনি যদি বলে আমরা দুজনে একটু মুক্তি পাই। এই ব্যাপারে ব্যাটের ব্যাপারে আজাদ ভাই একটু বলবেন কিনা? আমি যেটা বলছি, আমরা পরশুদিন তো সরকারের সাথে মিটিং করে আসলাম এই ভ্যাট নিয়ে। মাননীয় অর্থমন্ত্রী উনি ডিটারমাইন্ড, উনি 1 জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর করবেন। তবে তার আগে উনি ছোট একটা মিটিং আমাদের সাথে করবেন। আমরা ওনাকে বলেছি যে আপনি 1992 সালে যে ভ্যাট আইন হয়েছে এবং 1912 সালে যে ভ্যাট আইন হয়েছে, যেটা এক্সিকিউশন হতে যাচ্ছে এই 1 জুলাই থেকে, আমরা বলছি এটা কম্প্যাক্ট স্টাডি করতে। কম্প্যাক্ট স্টাডি করতে যে আপনি কত ভ্যাট আয় করছেন আর কত লোক এফেক্ট হচ্ছে। আপনি দেখুন, এখন ইনকাম ট্যাক্স, যেটা মিন্টু ভাই বললো কারেক্টলি, উনি বলেছেন যে আগে সবচেয়ে আয়কর আসতো আমাদের এক সময় কাস্টম ট্যাক্স থেকে, এখন ওটা 3য় পর্যায়ে চলে গেছে। তারপরে ছিল ইনকাম ট্যাক্স, তারপরে ভ্যাট। এখন ভ্যাট আসছে 1 নম্বরে। আমাদের প্রায় জাতীয় রাজস্বের প্রায় 36% আসে এইসব থেকে, আপনার ভ্যাটের থেকে 35% বা 34% আসে ইনকাম ট্যাক্স থেকে, আর কাস্টমে আস্তে আস্তে স্লোলি নেগলিজেবল। এই ভ্যাটটা কিন্তু মাত্র 3 কোটি ব্যবসায়ী বাংলাদেশে এখন বর্তমানে, যাদের 3 নাম্বার আছে, কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন আছে মাত্র 33,000 লোকের। তো বিরাট একটা জনগোষ্ঠী কিন্তু ভ্যাটের তার বাইরে, নেটের বাইরে। তো আমরা সরকার যেটা পদক্ষেপ নিয়েছে আমরা এর স্বাগত জানাচ্ছি।
আমরা বলছি যে সরকার এখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদের ইএসআর মাধ্যমে তাদের হিসাব রক্ষণ করতে হবে। বেশি করার জন্য না না তাদের ট্যাক্সে ভ্যাটের নেটের আওতায় এনে, কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে আমরা বলছি প্যাকেজ ভ্যাকেটের মধ্যে রাখতে, কিন্তু সরকার তাদের মধ্যে টার্ন ওভারের মধ্যে নিয়ে যাচ্ছে যে যার টার্ন ওভার 80 লক্ষ বা অধিক হবে তারকেই 15% ভ্যাট দিতে হবে। কিন্তু আমরা মনে করি যে না, যে 5 কোটি টাকা যার টার্ন ওভার ট্যাক্স তার পক্ষে হিসাব রাখা সম্ভব, তার খাতাপত্র রেখে ক্যাশ রেজিস্টার মেনটেন করে তারপর সে ভ্যাট দেবে, আর বাকিদের 5 কোটি টাকার নিচে তাদেরকে প্যাকেজ ভ্যাটের আওতায় রাখা হোক। তো এখানেই আমাদের সাথে সরকারের একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, আমার মনে হয় এটা মীমাংসা হয়ে যাবে। মাত্র ভাই আপনি যদি এই বিষয়ে খুব সংক্ষেপে ভ্যাট অনলাইন, এক কথায় বলবো, ভ্যাট অনলাইন আসলে আমাদের সাথে এনবিআর এর লোকজনের সাথে দেখা সাক্ষাৎ কম হবে, আর যত দেখা সাক্ষাৎ কম হবে তত বেশি ট্রান্সপারেন্সি আসবে, হয়রানি কমে যাবে। এবং এই ভ্যাট অনলাইনের নতুন যে নিয়মটা আসছে সেখানে আমরা বিগত যে এই বছর যে চলছে আমরা যে অ্যাডভান্স ভ্যাট দিতাম এটা কিন্তু আমাদের আর ফেরত দিত না, কিন্তু এইবারে আমরা আমাদের ফেরত পাবো অ্যাডজাস্টেবল ভ্যাটটা। আর স্বচ্ছতার জন্য, আর যেহেতু নেটওয়ার্ক বড় হয়ে যাবে, দি অ্যামাউন্ট অফ টোটাল ভ্যাট রিসিভড বাই এনবিআর উইল বি মাচ হায়ার। একটা দেশে দেখা গেছে যে ভ্যাট অনলাইন আসার পরে 25 গুণ বেড়েছিল, এটা এনবিআর ওনারাই বক্তব্যের মধ্যে রেখেছিলেন। আমি এখন যেটা চাচ্ছি সেটা হলো যে সব ঠিক আছে, কিন্তু ওই যে 15% যেটা ওনারা একদম ফিক্সড হয়ে বসে আছেন, কারণ এখন প্রতিটা সেলের মনে রাখতে হবে আগে ভ্যাট ক্যালকুলেট হতো কস্ট প্রাইসের উপরে, এখন ভ্যাট প্রাইস হচ্ছে কিন্তু সেলিং প্রাইসের উপরে, আমার প্রফিটের উপরে ভ্যাট দিয়ে যাচ্ছি অ্যাডভান্স। সেই জন্য আমি বলেছি যে আমাদের 45 ডেজ যে উনি রাখার জন্য বলছেন, আমাদের 45 ডেজ দরকার নেই, আমাদের 15%কে 7% করে দিলে এভরিবডি উইল স্টার্ট পেইং দ্য ভ্যাট, এবং নেটটা বড় হয়ে যাবে এন্ড দে উইল বি বেনিফিটেড। আমাদের শেষ 2 মিনিট আছে, আমি যারা মতলব আহমেদ আপনার থেকে শুরু করি। ব্যবসায়ীদের দখলে সবকিছু চলে যাচ্ছে, বিশেষ করে রাজনীতি চলে যাচ্ছে, এটা খুব নিন্দার্থে বলা হয়, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে কিন্তু ভালো লাগে, আমার মনে হয় ব্যবসায়ীদের দখলে সবকিছু থাকা উচিত। না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেছেন যে সরকার ব্যবসা করবে না, ব্যবসা করবে ব্যবসায়ীরা, যার জন্য এই যে বেজা বলছেন সব কিন্তু আমাদের জন্যই করা হচ্ছে। সো ব্যবসায়ীরা এগিয়ে যাবে, ব্যবসায়ী স্বচ্ছ হয়। রাজনীতি আসলে কিরকম দেখেন? পার্লামেন্ট দখল করে নেওয়া ব্যবসায়ী, আমেরিকার প্রেসিডেন্টও তো ব্যবসায়ী ছিল বা এখনো তো ব্যবসায়ী, সেজন্য ব্যবসায়ী পলিটিক্স গেলে খারাপ না, কিন্তু ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে এবং দে মাস্ট বি ট্রান্সপারেন্ট। আজাদ ভাই কি মনে করেন যে ব্যবসায়ীরা রাজনীতির একটা বড় ব্যবসায়ীটাকে নেগেটিভ করে দেখা হচ্ছে কিনা? আমি একজন ব্যবসায়ী একজন সচ্ছল ব্যক্তি, সে সমাজের জন্য, মানুষের জন্য নিজের টাকা, অর্থের টাকা করতে হবে, কিন্তু তাকে কিন্তু আজকে যেসব কারণে বেশ কিছু রাজনীতিবিদ দুদকের মামলায় জর্জরিত হয়ে জেল খাটেন বা জেলে, তাদের কিন্তু হবে কেন? আমি যদি স্বচ্ছ থাকি, আমি তো অ্যাকাউন্টেবল, প্রতি বছর কিন্তু আমি ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিচ্ছি, আমার প্রত্যেকটা ব্যবসায়ী সরকার মনিটর করছে, আমি ভ্যাট ফাঁকি দিচ্ছি কিনা, আমি আমার ক্ষমতার অপব্যবহার করছি কিনা, আমি কিন্তু ব্যবসায়ী পলিটিক্স না করলেও কিন্তু আমি জবাবদিহির মধ্যে মিন্টু ভাই অভিনন্দন জানাই যে ভাইস চেয়ারম্যান বিএনপি দেখা হয়। ব্যবসায়ীরা রাজনীতি দেয়, এটা মানে একটা অধিকারের প্রশ্ন আছে, কিন্তু এদিকে রাজনীতিবিদরা কিভাবে খায় আমারে বলুন তো। আমি বুঝতাম চাই, বহু রাজনীতিবিদ আছে বাড়িতে জায়গা জমিও নাই, শহরে বাড়িঘর কিন্তু ঠিকঠাক মতো আছে, যখন রাজনীতিবিদ হইয়া আসছে কিছু ছিল না। তো রাজনীতিবিদরা ব্যবসায়ী হওয়া উচিত না, চোরা ব্যবসা বলেন, ওই খোঁজা ব্যবসা বলেন, চাঁদাবাজি ব্যবসা করেন, এখান থেকে আগে বাইর করেন, দেখবেন দেশ ঠিক হবে। ব্যবসায়ীরা যদি রাজনীতি কেউ আসতে চায় আর যদি সে কম্পিটেন্ট হয়, তাহলে নাথিং রং উইথ ইট, কিন্তু রাজনীতিবিদরা আসি এখানে করবে টাকা চুরি আর বলবে ব্যবসা করে, এটা ভাই সবচেয়ে খারাপ। তো আমি মনে করি যদি আপনারা একমত হন, আমরা তিনজন একমত হয়ে বসছি, রাজনীতি করি ব্যবসা করা ঠিক না, কিন্তু ব্যবসা করি রাজনীতি ঠিক আছে। কিন্তু সেই ক্ষেত্রে কোনো কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি হয় না। তাহলে সরকার কি জন্য এক দেশে সরকারের কি কাজ? ধরেন আপনি সরকারের নীতিটাকে তো আপনি প্রভাবিত করবেন, আপনি যদি সরকারের মধ্যেই থাকেন, আপনি একজন ব্যবসায়ী আছেন। প্রভাবিত করাই আমার কাজ, চোরের কাজ চুরি করা, গৃহস্থের কাজ সজাগ থাকা। দেখুন উনি একটু আগে একটা কথা বলছে যে ওই ব্যাংকিং সরকার খুব সজাগ আছে, তো সরকার খুব সজাগ আর ব্যাংক চুরি হইতেছে, এটা কোন দেশে? আপনি সরকার সজাগ থাকলে 14,
কিন্তু সরকার তো চোর ধরতে পারবে না, বিকজ যারা চুরি করতে হতো ওরা তো সরকারি মদত পুষ্ট বেশি। তো সেজন্য আমি আপনাকে বলতে চাই ভাই দেখেন, সরকারের কাজ হলো যদি আমি অন্যায় কাজ করি, আমি চুরি করি, আমি লুট আমার করি, মূল প্রশ্নটা ছিল আপনি সরকারের মধ্যেই থাকলে সরকার আপনার অন্যায়টা দেখবে কিনা? দেখবে না, সরকার কম দেখবে। কিন্তু সরকার যখন তার দৃষ্টিতে আইন কানুন সমভাবে প্রয়োগ করবে, সে তো দেখবে না আমি কি আওয়ামী লীগ করি, বিএনপি করি, কি জাতীয় পার্টি করি। মানে তা আমি সরকারকে বলে নেই, রুল অফ ল, রুল অফ ল যদি ঠিক থাকে এইখানে কোনো সমস্যা না। না না, আমি কিন্তু এখানে দ্বিমত করি। রুল অফ ল কিন্তু আছে দেশে, কিন্তু বাস্তবায়ন নাই। বাস্তবায়ন অ্যাকাউন্টেবিলিটি দরকার। আপনার সাথে আমি একদমই একমত না রাজত ভাই, কারণ আমার বিরুদ্ধে 16টা কেস আছে, কথা বলছেন, এর ভিতরে দুই একটা আছে মনে করেন যে বোম ফুটানো মুক্ত, আইনের সমপ্রয়োগ নাই বলেন, যারা মতলব আমার জনাব কে আজাদ, জনাব আব্দুল আল মিন্টু, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।